আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? আমরা কিন্তু এখন আর আগের মতো সিডি কিনি না বা ধরুন বক্সে করে সফটওয়্যারও ইনস্টল করি না, তাই না? এর কারণ হলো আমরা আসলে এমন এক অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি যা সবকিছুকে একেবারে বদলে দিচ্ছে। তো চলুন এই সাবস্ক্রিপশন ইকোনমি বা অর্থনীতির একেবারে ভেতরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। একটু সংখ্যাটা দেখুন, $1.5 ট্রিলিয়ন। ধারণা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এই সাবস্ক্রিপশন অর্থনীতির বিশ্ববাজারটা ঠিক এই পরিমাণ বড় হবে। এটা কিন্তু শুধু একটা বিশাল সংখ্যাই না, এটা আসলে দেখাচ্ছে যে কিভাবে বড় বড় কোম্পানি থেকে শুরু করে সাধারণ গ্রাহক সবাই এই নতুন মডেলটাকে আপন করে নিচ্ছে। মজার ব্যাপার হলো হয়তো আমরা অনেকেই খেয়ালই করিনি, কিন্তু আমরা কিন্তু ইতোমধ্যেই এই অর্থনীতির একটা অংশ। কিভাবে? এই যে নেটফ্লিক্স, স্পটিফাই কিংবা অ্যামাজন প্রাইম, এমনকি মাইক্রোসফট 365 ব্যবহার করা বা রাতের খাবারের জন্য হ্যালো ফ্রেশের মতো সার্ভিস নেয়া, এই সব কিছুর মাধ্যমেই আমরা কিন্তু সাবস্ক্রাইব করছি। মানে সাবস্ক্রিপশন এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। তো প্রশ্ন হলো, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা এত জলদি কিভাবে হলো? কেনই বা সবাই হুমড়ি খেয়ে এই সাবস্ক্রিপশন মডেলের দিকে ঝুঁকছে? চলুন এবার তাহলে এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। এর মূলে যে পরিবর্তনটা কাজ করছে সেটা হলো আমাদের মানসিকতার। ব্যাপারটা হলো আমরা এখন আর কোনো জিনিস কিনে সেটার মালিক হতে চাই না, বরং সেটার সুবিধাটা পেতে চাই। ধরুন, একটা গাড়ি কেনার বদলে আমরা রাইড শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ। মানে মালিকানার চেয়ে ব্যবহারের স্বাধীনতাটাই এখন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই বদলের গতিটা একবার দেখুন। ভাবা যায়, গত ১০ বছরে সাবস্ক্রিপশন ইকোনমি বেড়েছে S&P 500-এর তুলনায় প্রায় ৪.৬ গুণ দ্রুত গতিতে। মানে আমেরিকার সবচেয়ে বড় ৫০০টা কোম্পানির থেকেও অনেক অনেক বেশি দ্রুত। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই মডেলটা গতানুগতিক ব্যবসার চেয়ে কতটা এগিয়ে আছে। তাহলে চলুন এবার এই বিপ্লবের মূল চালিকা শক্তিগুলো কি কি সেটা একটু ভেঙে দেখি। কোন কোন মডেলগুলো এই অবিশ্বাস্য গ্রোথকে সম্ভব করে তুলছে? এই পুরো ব্যাপারটার শুরুটা কিন্তু হয়েছিল সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা স্যাস দিয়ে। সেলসফোর্সের মতো কোম্পানিগুলোই প্রথম দেখিয়েছিল যে একগাদা টাকা খরচ করে সফটওয়্যার কেনার কোনো দরকার নেই, বরং অল্প মাসিক ভাড়ায় সেটা ব্যবহার করা অনেক বেশি সহজ আর সাশ্রয়ী। আর এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এই মডেলটা এত জনপ্রিয়। দেখুন, একদিকে প্রথাগত সফটওয়্যারে শুরুতেই অনেক টাকা খরচ করতে হতো, আর অন্যদিকে সাবস্ক্রিপশনে অল্প মাসিক বা বাৎসরিক ফি। কোনো আপডেটের ঝামেলা নেই, অটোমেটিক্যালি সব আপডেট হয়ে যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো জায়গা থেকে কাজ করা যায়। কিন্তু গল্পটা শুধু সফটওয়্যারে আটকে থাকেনি। এই মডেলটা এখন সব জায়গা ছড়িয়ে পড়েছে। রেজার ব্লেডের জন্য ডলার শেফ ক্লাব, বিনোদনের জন্য নেটফ্লিক্স, ব্যায়ামের জন্য পেলেটন, মানে জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এখন সাবস্ক্রিপশন ঢুকে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই কোম্পানিগুলো এত দ্রুত কিভাবে এতটা সফল হচ্ছে? আসলে তাদের সাফল্যের পেছনে একটা নির্দিষ্ট কৌশল বা প্লেবুক আছে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল হল ফ্রিমিয়াম মডেল। মানেটা কি? সোজা কথায় তারা তাদের সার্ভিসের একটা বেসিক ভার্সন একদম বিনামূল্যে ব্যবহার করতে দেয়। এতে হয় কি, বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা খরচ না করেই লক্ষ লক্ষ ব্যবহারকারী তাদের প্ল্যাটফর্মে চলে আসে। গ্রামারলির একটা দারুণ উদাহরণ। ভাবুন, তাদের মোট ব্যবহারকারীর মাত্র ৩ থেকে ৫% টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনে, কিন্তু তাদের ফ্রি ব্যবহারকারীর সংখ্যা এতই বিশাল যে ওই অল্প সংখ্যক পেড সাবস্ক্রাইবার দিয়েই এটা একটা বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আবার অন্যদিকে দেখুন ডলার শেফ ক্লাবকে, তারা কিন্তু একটা সাধারণ মজার ভিডিও দিয়েই ভাইরাল হয়ে গিয়েছিল। ভিডিওটা লঞ্চ হওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তারা ১২,০০০ অর্ডার পেয়েছিল। এটা দেখিয়ে দেয় যে একটা ভালো আইডিয়া আর একটু অন্যরকম মার্কেটিং দিয়ে রাতারাতিও কিন্তু বাজিমাত করা সম্ভব। আর এখনকার সময় সবচেয়ে বড় কৌশল হল একটা কমিউনিটি তৈরি করা। মানে বিজ্ঞাপন এখন আর শুধু বিলবোর্ডে নেই। ইপসির মতো বিউটি ব্র্যান্ডগুলো এখন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছে। কারণটা খুব সহজ, মানুষ এখন গতানুগতিক বিজ্ঞাপনের চেয়ে পরিচিত বা বিশ্বস্ত মুখের কথায় বেশি আস্থা রাখে।
তো এই সাবস্ক্রিপশন ইকোনমি তো ইতোমধ্যে অনেক দূর চলে এসেছে, কিন্তু এর ভবিষ্যৎ কি? সামনে কি হতে চলেছে? এটা কি আরও বড় হবে, নাকি কোনো নতুন দিকে পাক নেবে? পূর্বাভাস যা বলছে তাতে এই বৃদ্ধি থামার কোনো লক্ষণই নেই। ধারণা করা হচ্ছে 2029 সালের মধ্যে সাবস্ক্রিপশন ভিত্তিক ই-কমার্স বাজারটা 500%-এরও বেশি বাড়তে পারে। ভাবা যায়, এটা আমাদের কেনাকাটার ধরনকে হয়তো পুরোপুরি বদলে দেবে। আর এই অসম্ভব বৃদ্ধির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে কয়েকটা জিনিস, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যা প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা করে পার্সোনালাইজড সার্ভিস দেবে। এর সাথে সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্বের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর অবশ্যই সুবিধার চাহিদা তো বাড়তেই থাকবে। তবে এই অসাধারণ সাফল্যের কিন্তু একটা উল্টো পিঠও আছে। যখন চারপাশের প্রায় প্রত্যেকটা কোম্পানি আপনার কাছ থেকে মাসিক ফি চাইছে, তখন একটা নতুন সমস্যা তৈরি হয়, আর সেটা হলো সাবস্ক্রিপশন ফটিগ বা সাবস্ক্রিপশনের ক্লান্তি। একটা সমীক্ষায় দেখা গেছে প্রায় 42% গ্রাহক মনে করেন যে তাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সাবস্ক্রিপশন রয়েছে। এটা কিন্তু কোম্পানিগুলোর জন্য একটা বড় সতর্কবার্তা। এর মানে হলো গ্রাহকরা এখন তাদের দেওয়া টাকার বিনিময়ে আরও ভালো এবং পরিষ্কার ভ্যালু চায়। এই পরিস্থিতি দেখে একটা বড় প্রশ্ন উঠছে, আমরা কি একটা সাবস্ক্রিপশন বাবলের মধ্যে আছি, যেটা যে কোনো সময় ফেটে যেতে পারে? এই মডেলটা কি নিজের সাফল্যের কারণে বিপদে পড়তে চলেছে? তবে ডেটা কিন্তু অন্য কথা বলছে। মনে হচ্ছে এই মডেলটা ভেঙে পড়ছে না, বরং এটা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিচ্ছে, আরও উন্নত হচ্ছে। কোম্পানিগুলো এখন বুঝতে পারছে যে গ্রাহকদের ধরে রাখতে হলে তাদের আরও ফ্লেক্সিবল হতে হবে এবং আরও বেশি ভ্যালু দিতে হবে। ভবিষ্যতে আসলে সেই সব কোম্পানি টিকে থাকবে যারা গ্রাহকদের হাতে নিয়ন্ত্রণটা ফিরিয়ে দেবে। যেমন ধরুন, খুব সহজে সাবস্ক্রিপশন পজ করা বা বাতিল করার অপশন দেওয়া, আর এমন ভ্যালু অফার করা যা গ্রাহকরা কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না। যেমন চুইর অটোশিপ প্রোগ্রাম, যা তাদের মোট বিক্রি 70% নিয়ে আসে, কারণ এটা গ্রাহকদের জন্য ভীষণ সুবিধাজনক। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এই সাবস্ক্রিপশন অর্থনীতি কিন্তু শুধু ব্যবসা করার একটা নতুন মডেল না, এটা আসলে আমাদের জীবনযাপনের একটা নতুন দর্শন। আমরা সিডি বা সফটওয়্যারের মালিকানা ছেড়ে দিয়েছি, তাহলে কি এরপর গাড়ি আর জামাকাপড়ের পালা? মালিকানার যুগ পেরিয়ে আমরা এখন অ্যাক্সেসের যুগে প্রবেশ করছি, আর এই যাত্রাটা কিন্তু সবে শুরু হলো।